বিভিন্ন রাজনৈতিক দলকে, আমাদের দল এবং গণতন্ত্র মঞ্চের ভুক্ত দলগুলো সহ বেশ কয়েকটি রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে ডেকেছিলেন কথা বলার জন্য, এবং সেই বৈঠকে তিনি বর্তমান পরিস্থিতি কিছুটা তুলে ধরেছেন। দুটো বিষয়ে তিনি গুরুত্ব দিয়েছেন। একটা হচ্ছে যে এই পরিস্থিতিটা এমন যেখানে তার পক্ষে কাজ করার ক্ষেত্রে নানা অসুবিধার জায়গা তৈরি হচ্ছে, এবং সেইটা এমন অবস্থা তৈরি করছে যে তিনি কাজ চালিয়ে নিতে পারবেন কিনা সে নিয়েও তার মধ্যে একটা সংশয়ের মতো তৈরি হয়েছিল। তিনি ভেবেছিলেন যে কাজ যদি ভালো মতো চালিয়ে যেতে না পারা যায় তাহলে তো দায়িত্বে থাকার কোনো প্রয়োজন নেই, কিন্তু আবার যে দায়িত্বের জায়গা তিনি নিয়েছেন, সারা দেশবাসীর প্রত্যাশা, রাজনৈতিক দলগুলো সহ দেশের জনগণের যে ভরসার জায়গা আছে, সেই সব উপলব্ধি করেই তিনি সকলের সাথে আবার আলাপ আলোচনা করছেন যে কিভাবে এই পরিস্থিতিটাকে একটা কাঙ্ক্ষিত জায়গায় নিয়ে যাওয়া যায়। দ্বিতীয় আরেকটি বিষয়ের উপর তিনি গুরুত্ব দিয়েছেন, সেটা হচ্ছে যে দেশের সার্বিক যে রাজনৈতিক এবং নিরাপত্তাগত পরিস্থিতি, নানা ধরনের আশঙ্কার জায়গা এখানে তৈরি হচ্ছে। বাংলাদেশের অভ্যন্তরে আমাদের পরাজিত যে ফ্যাসিস্ট শক্তি, তাদের নানান রকম তৎপরতা, গোপন প্রকাশ্য, এবং তাদের যে বিদেশি সহযোগীরা, তারা যেভাবে নানা ধরনের এই যে অন্তর্বর্তী সরকার, বাংলাদেশের একটি গণতান্ত্রিক প্রক্রিয়া এবং আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব, এই সব কিছুকে বাধাগ্রস্ত, ব্যাহত কিংবা ক্ষতিগ্রস্ত করার জন্য চেষ্টা করছে, সেইটা একটা আশঙ্কাজনক অবস্থা আছে। সেই ক্ষেত্রে তিনি সকলের যে ঐক্য, সেই ঐক্য কামনা করেছেন, যে রাজনৈতিক দিক থেকে এবং দেশের শ্রেণী পেশার মানুষ, শিক্ষার্থী, সমস্ত জনগণ এবং বিশেষভাবে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো সকলে মিলে আমরা যদি একটা ঐক্যবদ্ধ জায়গায় থাকি, তাহলে এই যে অভ্যুত্থানের অর্জন, গণতান্ত্রিক যে আমরা প্রক্রিয়ায় আছি, একটা উত্তরণের জায়গায় আমরা যাচ্ছি, এবং সর্বোপরি আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব কোনোটাই বাধাগ্রস্ত কিংবা ক্ষতিগ্রস্ত করার শক্তি কেউ পাবে না। তো সেই জায়গা থেকেই তিনি বৈঠক আহ্বান করেছেন, বিভিন্ন রাজনৈতিক দলের সাথে তিনি কথা বলছেন। আমরা আমাদের দিক থেকে বলেছি যে বর্তমান অন্তর্বর্তী সরকার যাতে এই যে ফ্যাসিস্ট সরকারের পতনের পরে যে ঐতিহাসিক দায়িত্ব গ্রহণ করেছেন, একদিকে হত্যাকারীদের বিচার, অন্যদিকে জনগণের যে প্রত্যাশা দেশে একটা নতুন রাজনৈতিক বন্দোবস্তের জন্য একটা আমূল সংস্কারের জায়গায় যাওয়া, গণতান্ত্রিক সংস্কারের জায়গায় যাওয়া, এবং বাংলাদেশের মানুষের দীর্ঘদিনের যে আকাঙ্ক্ষা একটা সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে তারা জনগণের সত্যিকার প্রতিনিধি নির্বাচিত করার যে ক্ষমতা, সেইটা অর্জন করার বিষয়ে যে দায়িত্ব, এইটাকে বাস্তবায়ন করার যে দায়িত্ব এই সরকার নিয়েছে, আমরা পরিষ্কারভাবে বলেছি এটা সম্পন্ন করেই আপনাদের সরকারকে যেতে হবে, এবং এর অন্যথার কোনো সুযোগ নেই। এবং প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসকেই জনগণ যেহেতু একটা ভরসার জায়গায় রেখেছে, সেই তাকেই এই দায়িত্ব পালন করতে হবে। যত বাধাবিঘ্নই থাকুক, প্রতিকূলতা থাকুক, সেটা তার মনের উপরে যত চাপই সৃষ্টি করুক না কেন, আজকে যে ঐতিহাসিক জাতীয় দায়িত্ব তিনি গ্রহণ করেছেন, সেই দায়িত্ব তাকে পালন করে, সম্পন্ন করে বাংলাদেশের ইতিহাসে একটা দৃষ্টান্ত স্থাপন করতে হবে, যাতে করে ভবিষ্যতে এটা একটা অনুপ্রেরণার বিষয় থাকে। আমরা বলেছি যে এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে যে নানা ধরনের অনাস্থা, অস্থিতিশীলতা তৈরি হয়েছে, অনাস্থা নানা পারসেপশন তৈরি করছে, এক একজন সম্পর্কে এক একজনের পারসেপশন বদলে যাচ্ছে, এবং এর মধ্য দিয়ে দূরত্ব তৈরি হচ্ছে, এবং সেই দূরত্ব এবং অনাস্থা, পারসেপশনই নানাভাবেই আমরা দেখতে পাচ্ছি যে একটা অস্থিতিশীলতারও কোনো কোনো ক্ষেত্রে জন্ম দিচ্ছে। কাজেই আমাদেরকে এই যে অনাস্থার জায়গা এবং এর ফলে যে দূরত্বের জায়গা তৈরি হচ্ছে, সেই অনাস্থা এবং দূরত্ব, অনাস্থা এবং দূরত্বের জায়গাটা আমাদেরকে দূর করতে হবে, এবং এই অনাস্থা, দূরত্বের জায়গা দূর করতে গেলে আমাদের ঘনিষ্ঠ আলাপ আলোচনা দরকার, যাতে একে অপর সম্পর্কে যে ভুল পারসেপশনগুলো তৈরি হচ্ছে সেইটা যাতে যথাসম্ভব কমিয়ে আনা যায়,
সত্যিকার অর্থে প্রত্যেকেই কি চাইছেন এটা আমরা পরস্পর সম্পর্কে জানি এবং সেই অনুযায়ী আমরা কর্মপন্থা তৈরি করতে পারি। আমরা বলেছি জনগণ একটা দৃশ্যমান বিচার দেখতে চায়, অর্থাৎ বিচারের যে প্রক্রিয়াটি সেটি দৃশ্যমান দেখতে চায়। এ বিষয়ে মাননীয় প্রধান উপদেষ্টা বলেছেন যে তার সরকারের পক্ষ থেকে বিচার বিভাগকে এই বিচার প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সর্বোচ্চ সহযোগিতা করা হচ্ছে এবং বিচারের যে নিজস্ব প্রক্রিয়ার মধ্য দিয়ে এগোচ্ছে এবং সেখানে কোনো রকম দীর্ঘসূত্রিতা যাতে না হয় এবং একই সাথে আন্তর্জাতিক মান যাতে বজায় থাকে সেটার ব্যাপারে সরকার সচেতন আছে, সরকার সেই বিষয়ে করছেন। ফলে দৃশ্যমান বিচার প্রক্রিয়াকে আরো অল্প সময়ের মধ্যেই দেখতে পাওয়ার আশা তিনি ব্যক্ত করেছেন এবং যেটা আমাদের সকলের জন্যই প্রয়োজনীয়। একই সাথে সংস্কারের ক্ষেত্রেও আমরা যেটা বলেছি যে আগামী 15ই জুলাইয়ের মধ্যে, যেহেতু ঐকমত্য কমিশন ইতিমধ্যে 15ই জুলাইয়ের মধ্যে সময় নিয়েছে, তো এই 15ই জুলাইয়ের মধ্যে যাতে একটা যে সমস্ত প্রশ্নে ঐকমত্য হয় আর নানান আলাপ আলোচনার মধ্য দিয়ে ফর্মাল ইনফর্মাল সমস্ত প্রক্রিয়া নানান আলাপ আলোচনার মধ্য দিয়ে যে সমস্ত পয়েন্টে ঐকমত্য হয় সেগুলোকে জুলাই সনদ কিংবা জাতীয় সনদ আকারে দ্রুততম সময়ে ঘোষণা করতে হবে। আর যে সমস্ত পয়েন্টগুলোতে দ্বিমত থেকে যাচ্ছে সেইগুলো যাতে জনগণের কাছে নির্বাচনী প্রক্রিয়ার মধ্যে দিয়ে আমরা নিয়ে যেতে পারি, এইটাই পদ্ধতিগত জায়গা এবং এই পদ্ধতির ব্যত্যয় যাতে না ঘটে। মাননীয় প্রধান উপদেষ্টা বলেছেন এটাই পদ্ধতি, কনসেনসাস এবং বাকিটা জনগণের কাছে নির্বাচনের মধ্যে যাবে। এই পদ্ধতির বাইরে অন্য কোনো পদ্ধতি আসলে এখানে গ্রহণ করার কোনো সুযোগ নাই, কেননা সেটা একটা কনফ্লিক্টের জন্ম দেবে এবং নানা ধরনের সংঘাত আমাদের পুরো প্রক্রিয়াটাকে ব্যাহত করতে পারে। তৃতীয় বিষয় হচ্ছে নির্বাচন, এবং নির্বাচনের ক্ষেত্রে আমরা বলেছি বিচার এবং সংস্কারের যেমন আমরা রোডম্যাপ চাই, নির্বাচনেরও সুনির্দিষ্ট রোডম্যাপ চাই। সরকার ইতিমধ্যে ডিসেম্বর থেকে জুনের মধ্যে কথা বলেছেন, আমরা বলেছি অন্তত পক্ষে সুনির্দিষ্ট মাস কিংবা সপ্তাহটি যদি সুনির্দিষ্ট করা যায় তাহলে সমস্ত রাজনৈতিক দলের দিক থেকে কিংবা সাধারণ মানুষের মধ্যেও সমগ্র দেশবাসীর মধ্যেও নির্বাচন বিষয়ে একটা পরিকল্পনা প্রস্তুতি গ্রহণ করার জন্য তাদের জন্য সুবিধা হয় এবং এটা রাজনৈতিক স্থিতিশীলতা যেমন নিয়ে আসবে তেমনি অর্থনীতির ক্ষেত্রে একটা স্থিতিশীলতা আনবে। কারণ অর্থনৈতিক ক্ষেত্রে যে বিনিয়োগের প্রয়োজন সেই বিনিয়োগ নতুন প্রাণ সঞ্চালন করবে, কিন্তু সেই বিনিয়োগের পরিকল্পনা গ্রহণ করতে হলো নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ কিংবা একটা অন্তত সপ্তাহ সেইটা খুব প্রয়োজনীয়। এ বিষয়ে তিনি বলেছেন যে এইটা অত্যন্ত জরুরি, তার সরকারও সেটা মনে করে এবং তারা যেটা ভেবেছেন যে ডিসেম্বর থেকে জুনের মধ্যে এবং 30শে জুনের একদিনও সেদিকে যাবেন, এটা তিনি পুনরায় উচ্চারণ করেছেন এবং তিনি বলেছেন যে আসলে সুনির্দিষ্ট তারিখ ঘোষণার ক্ষেত্রে তার সরকারের একমাত্র বিবেচনা হচ্ছে যে সুষ্ঠু নির্বাচনের জন্য পরিবেশটা দরকার, সেই পরিবেশটা কারা আনয়ন করবে, প্রশাসন সহ সমস্ত যারা এর সাথে যুক্ত প্রতিষ্ঠানগুলো। এই প্রতিষ্ঠানগুলো যেহেতু পুনর্গঠনের মধ্যে আছে সে কারণে সরকার এই প্রতিষ্ঠানগুলোকে নির্বাচনের উপযোগী করে গড়ে তোলার কাজে আছেন। তারা যখনই একটু আত্মবিশ্বাসী হবেন এবং তাদের মধ্যে এটা ধারণা নিশ্চিত হবে যে হ্যাঁ এটা করা যাচ্ছে, সুষ্ঠু নির্বাচন করার ব্যাপারে তারা একেবারে পূর্ণ প্রস্তুত, তখনই তারা ঘোষণা করতে চান। তবে এখন রাজনৈতিক দলগুলো এবং সবাই যেহেতু নির্বাচনের তারিখ চাইছে, এই বিষয়টা তারা দ্রুত অনেক গুরুত্বের সাথে বিবেচনায় নিচ্ছেন এবং তারা গুরুত্বের সাথে বিবেচনায় নিয়ে এই যে প্রশাসনিক প্রস্তুতি এগুলোকে বিবেচনায় নিয়ে তারা অচিরেই এইরকম একটি সিদ্ধান্তের জায়গায় পৌঁছাবেন যে কবে নাগাদ নির্বাচনের সময়সীমাটা আরো সুনির্দিষ্ট করে হাজির করা যায়। এই তিনটি বিষয়ের উপর আমরা গুরুত্ব দিয়েছি। আমরা বলেছি যে ঐক্যের ক্ষেত্রে যে সমস্ত জিনিসগুলো বাধা হয়ে দাঁড়াচ্ছে সরকার সেই সমস্ত বিষয়ে মনোযোগ দিবে। যেমন অনেকগুলো জাতীয় গুরুত্বপূর্ণ নিরাপত্তাগত প্রশ্ন হাজির হচ্ছে, কিন্তু সেই সব বিষয় নিয়ে অংশীজনদের সাথে যে আলাপ আলোচনা এটা হয়নি। বিগত ফেব্রুয়ারির পরে 3 মাসের পরে আজকে এক ধরনের আলাপ আলোচনা শুরু হয়েছে সরকারের সাথে। তাহলে সরকারকে নিয়মিত বিরতিতে আমরা এর জন্য জাতীয় রাজনৈতিক কাউন্সিল গঠনের কথা শুরু থেকে বলেছিলাম, যেটা হলে আজকে এই দূরত্বের জায়গা তৈরি হতো না। কিন্তু আমরা বলেছি এখনো সময় আছে কোনো না কোনো কাঠামোগত জায়গা থেকে সরকার যাতে নিয়মিতভাবে
অংশীজন রাজনৈতিক দল সহ অংশীজনদের সাথে আলোচনা করে এবং এই ধরনের জাতীয় গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো একটা আলোচনার প্রক্রিয়ার মধ্য দিয়েই সরকার এগোয়, তাহলে এই যথাসম্ভব দূরত্বের জায়গাটি থাকবে না। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, জুলাই যে অভ্যুত্থান, এই অভ্যুত্থান দীর্ঘ ধারাবাহিক 15 বছরের লড়াই এবং তার একটা উচ্চতম রূপ হিসাবে জুলাই আগস্টে এসে আমাদের ছাত্র শ্রমিক জনতার আত্মত্যাগ এবং তাদের রক্তের উপর দাঁড়িয়ে একটা অভ্যুত্থান হয়েছে। এখানে সকল জনগণের অংশগ্রহণ ছিল। জুলাইয়ের এই যে অভ্যুত্থান, এই অভ্যুত্থান সকলের অবদানে তৈরি হয়েছে। হ্যাঁ, অনেকের ভূমিকাকে আমরা নিশ্চয়ই তার যথাযথ মূল্যায়ন করব, তাকে তার যে গৌরব সেটাকে আমরা তুলে ধরব, কিন্তু আমরা এমনভাবে জুলাইয়ের অভ্যুত্থানকে ক্রেডিট কোনো একটি পক্ষ কিংবা একটি অংশ যদি পুরোটা দাবি করে কিংবা এমন পরিস্থিতি তৈরি করে যে এর একদল হচ্ছে জুলাইয়ের চেতনা ধারণ করে, অন্যরা যেন জুলাই বিরোধী, এইরকম অবস্থা তৈরি করে জুলাইয়ের আন্দোলনকারী অংশের মধ্যে যাতে কোনো বিভাজন তৈরি না হয়, সেই বিষয়ে সরকারকে সচেতন থাকতে হবে। এবং এই সচেতনতার মধ্য দিয়ে আমরা যাতে একটা ন্যূনতম রাজনৈতিক জাতীয় ঐক্য বজায় রাখতে পারি আমাদের প্রতিদ্বন্দ্বিতা সত্ত্বেও। কেননা ন্যূনতম জাতীয় ঐক্য ছাড়া এই যে গণতান্ত্রিক রাজনৈতিক উত্তরণ, এটা আমরা সম্পন্ন করতে পারবো না। তাদের মোট 3 জন উপদেষ্টা হিসেবে এই উপদেষ্টা পরিষদে ছিলেন। তার মধ্যে নাহিদ ইসলাম, তিনি উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করে কিংবা সরে দাঁড়িয়ে তিনি একটা রাজনৈতিক দলের দায়িত্ব গ্রহণ করেছেন। বাকি যে 2 জন উপদেষ্টা আছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি হিসাবে, তাদেরও কিন্তু ভবিষ্যৎ রাজনৈতিক পরিকল্পনা আছে কিনা। যদি তাদের ভবিষ্যৎ রাজনৈতিক পরিকল্পনা থাকে, তাহলে নিয়ম অনুযায়ী কিন্তু তাদের একটা সময় সরে দাঁড়ানোর প্রশ্ন আছে। কাজেই এটা কোনো বিদ্বেষের ব্যাপার নয়, এটা কোনো রাজনৈতিক বিরোধিতার প্রশ্ন নয়, এটা একটা নিয়মের প্রশ্ন যে যাদের রাজনৈতিক পরিকল্পনা আছে তারা এই অন্তর্বর্তীকালীন উপদেষ্টা পরিষদে থাকবেন না। যেহেতু এটা কোনো রাজনৈতিক দলগুলোর সমন্বয়ে জাতীয় সরকার নয়, তারা সেই সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি ছিলেন। এখন যেহেতু রাজনৈতিক দল গঠিত হয়েছে, তাদের একটা অংশ রাজনৈতিক দল গঠন করেছে এবং এই 2 জন উপদেষ্টা রাজনৈতিক দলের সাথে যুক্ত হয়েছেন। সেই জায়গাটাতে আমরা মনে করি যে যুক্ত হননি, কিন্তু তাদের যুক্ত হওয়ার সম্ভাবনা থাকতে পারে। সেই সকল প্রশ্নগুলো যদি থাকে, সেটা যাতে কোনো দূরত্ব সৃষ্টি না করে, এই ক্ষেত্রে তাদের কিভাবে তারা উপদেষ্টা পরিষদ থেকে বিযুক্ত হয়ে রাজনৈতিক নিজেদের পরিকল্পনা বাস্তবায়ন করবেন, সেই বিষয়ে স্পষ্টতা থাকা দরকার। অন্যদিকে আমরা যে বিষয়টি সবসময় মনে করেছি, এটাও বলি আমাদের অবস্থানটি, যে আমরা মনে করি বাংলাদেশ একটা জাতীয় পুনর্গঠনের কালে আছে। এই জাতীয় পুনর্গঠনের কালে এই সংস্কার এবং জাতীয় নির্বাচনটি এখন মুখ্য প্রশ্ন। এখানে জাতীয় নির্বাচনটাই আমাদের যথাসম্ভব দ্রুত আগে একটা রোড ম্যাপের জায়গায় আসতে হবে। মাঝখানে অন্য নির্বাচন, স্থানীয় নির্বাচন এখন জাতীয় নির্বাচনের চাইতে অগ্রাধিকার নয়। যিনি এই অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নিয়েছেন, যার উপরে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো, বিশেষত আন্দোলনকারী রাজনৈতিক দল সহ দেশের জনগণ ভরসা রেখেছেন, আমরা মনে করি এই যে বিচার, সংস্কার এবং নির্বাচনের যে রাজনৈতিক প্রক্রিয়া এবং উত্তরণ পর্ব, এই পর্ব তার নেতৃত্বেই এটা সম্পন্ন হতে হবে। তার এখানে মাঝখান থেকে সরে যাওয়া অথবা দায়িত্ব ছেড়ে দেওয়ার কোনো সুযোগ নেই, কোনোভাবে এটা আলোচনার বিষয়ই হতে পারে না। কাজেই প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস, যিনি মনে করেছিলেন যে এখানে নানান প্রতিকূল বাস্তবতায় তিনি আসলে দায়িত্ব পালন করতে পারবেন কিনা, তার মনে প্রশ্ন জন্ম দিয়েছিল। এই প্রশ্ন তিনিও মনে করেন এখন যে এটার আর কোনো সুযোগ নেই। বাংলাদেশের এই ঐতিহাসিক পর্ব দায়িত্ব পালন করে যাওয়া এবং এটাকে সম্পন্ন করা, এটা তিনি, তার উপর ঐতিহাসিক দায়িত্ব, সেটা তিনি করবেন। এবং সমস্ত রাজনৈতিক দল সহ দেশের সকল প্রতিষ্ঠান, দেশের রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, সেনাবাহিনী, পুলিশ, প্রশাসন, সমস্ত প্রতিষ্ঠানের কাছ থেকে তিনি সহযোগিতা চেয়েছেন। আমরাও মনে করি দেশের রাজনৈতিক দলগুলো এবং দেশের শ্রেণী পেশা, শিক্ষার্থী সকলে মিলে এবং দেশের যে গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, সেনাবাহিনী, দেশের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান, প্রশাসন, পুলিশ বাহিনী সহ, বিচার বিভাগ সহ সমস্ত প্রতিষ্ঠান আজকে এই সরকারের যে সহযোগিতার প্রয়োজন সেটা তারা করবেন এই উত্তরণ পর্বকে সম্পন্ন করার জন্য।